আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। প্রায় অনেক দিন পর আসলে অনলাইনে তোমাদের জন্য কিছু নিয়ে আসলাম। আজকে আমার ভিডিওর মেইন অডিয়েন্স কিন্তু থাকবে আমাদের এইচএসসি 27-এর ভাইয়াপুরা, যারা একদম রিসেন্টলি কলেজে ভর্তি হয়েছ। তো তোমাদের এসএসসি থেকে এইচএসসির যে ট্রানজিশন পিরিয়ডটা ছিল, এখন এসে মোটামুটি সবারই একটা কনফিউশন যে এইচএসসির পড়াগুলো আসলে কেমন বা কিভাবে পড়বো। তো তোমাদের হেল্প করার জন্য আজকে আমি প্রায় 20 মিনিট থেকে 30 মিনিটের খুব ছোট সংক্ষেপে একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি তোমরা যারা এই ভিডিওটা পুরা দেখবা, তোমাদের কিছু না কিছু হলেও অন্তত হেল্প করবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তোমরা যারা ভিডিওটা অলরেডি শুরু করে দিছো, তোমাদের একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা একটু দেখার ট্রাই করো। ভিডিওটা খুব বেশি বড় হবে না। আমার পরিচয়টা একটু দিয়ে নিই এত কিছু কথা বলার আগে। আমার নাম হচ্ছে আশিক, পড়াশোনা করতেছিল আইপি বুটেক্সে, 3rd ইয়ারে আছি। কিছুদিন পর ইনশাল্লাহ 4th ইয়ারে উঠে যাব। আমার কলেজ ছিল ঢাকা কলেজ, আর স্কুল ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। তোমরা যদি এই কলেজ বা স্কুলের কেউ হয়ে থাকো, তাহলেও কিন্তু কমেন্ট করে জানাই দিতে পারো। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর নিয়ে। ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর হলো আমাদের একদম ইনিশিয়াল যে চ্যাপ্টারটা, সেটা নিয়ে সবাই কম বেশি কথা বলে থাকে। তো আমি ভেক্টরের সব কিছু পড়াবো না, ভেক্টর যদি পড়ানো যায় অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। আমি ভেক্টরের একদম ছোটোখাটো জিনিসপাতি আজকে 2টা টপিক নিয়ে কথা বলবো। একটা ভেক্টর জিনিসটা কি, আর নদী নৌকার একটা কনসেপ্ট আছে, ওইটা নিয়ে মোটামুটি আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখলে তোমার মোটামুটি অনেকটুকু বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো দেরি না করে শুরু করে ফেলি। আমরা এতদিন যে জিনিসগুলো এসএসসিতে পড়াশোনা করছি সেগুলোর সময় কখনো আমরা মান নিয়ে সবসময় পড়াশোনা করছি, কখনো দিক নিয়ে চিন্তা করিনি যে এটা কি বামে যাচ্ছে না ডানে যাচ্ছে, 2 মিটার কি বামে না 2 মিটার ডানে, জাস্ট 2 মিটার বলতেছি এরকম। বাট ভেক্টরের কনসেপ্টটা হচ্ছে যে ভেক্টরে তোমার মান থাকবে প্লাস দিকও থাকবে। একটা উদাহরণ দিয়ে বুঝাই ভেক্টরের কনসেপ্টগুলো। ধরো একটা দড়ি খেলা হচ্ছে, এই যে দড়ি, এখানে এই বি ব্যক্তি আর এই পাশে হলো এ ব্যক্তি। আমি ধরে নিচ্ছি বি হলো শক্তিশালী অনেক, আর এ হলো একটু হ্যাংলা পাতলা কম শক্তিশালী। তো বি এদিকে 10 নিউটন বলে রশিটাকে টানতেছে, অন্যদিকে এ 7 নিউটন বলে বাম দিকে টানতেছে, আর বি টানতেছে কোথায়, ডান দিকে। তাহলে বলো তো আমার দড়িটায় খেলায় জিতবে কে? অবশ্যই বুঝে যাচ্ছে বি জিতবে। এবং কত বেশি বলে সে টানতেছে বলো তো? সে টানতেছে হলো 3 নিউটন বলে। অবশ্যই বুঝতেছে যে এখানে 10 আছে, এখানে 7 আছে, অর্থাৎ 3 নিউটন বেশি বলে আমার বি কিন্তু জিতে যাবে খেলায়। তো এখান থেকে ভেক্টরের লব্ধির কনসেপ্টটা তুমি বুঝতে পারবা। ধরো যে আমার এখানে ওর ছিল পি, ওকে আমি কিউ দিই, আর ওর ছিল হলো পি। তাহলে আমাদের রেজাল্টেন্ট বা ঠিক করে লিখি, আমাদের লব্ধি আর ইকুয়াল টু কী হবে, পি মাইনাস কিউ। আচ্ছা, আমরা ভেক্টরের যখন প্রকাশ করি তখন তার উপর মাথায় একটা ড্যাশ দাগ বা দিকের একটা দাগ দিয়ে দিই, সেজন্য আমি আর ইকুয়াল টু পি মাইনাস কিউ লিখছি। সেমভাবে তুমি যদি দুইটা জিনিসকে সেম দিকেই টানো, অর্থাৎ এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তখন তাদের লব্ধি কত হবে, আর ইকুয়াল টু, তখন কিন্তু হয়ে যাবে পি প্লাস কিউ। এভাবে এখন মনে করো যে আমার দুইটা জিনিস আগে সোজাসুজি ভাবতেছিলাম, বাট এখন যদি একটা কোণে কাজ করে তখন কি হবে, মনে করো একটা যাচ্ছে এদিকে আর একটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এবং তাদের মাঝখানে একটা আলফা কোণ তৈরি করে ফেলছে। তখন লব্ধির যে সূত্রটা, ওইটা হচ্ছে যে আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা। এখন তুমি কোশ্চেন করতে পারো, ভাইয়া আপনি যে সূত্রটা লিখছেন এটা যাচাই করব কিভাবে, আমি বুঝবো কেমনে যে এই সূত্রটা ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমি যে কথাগুলো বলছি যে এই কথাটা, তখন কিন্তু আমরা পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ লিখে নিছিলাম। এখন আমরা দেখি যদি আমাদের কোণের মানের উপর চেঞ্জ করে এই অ্যান্সারগুলো আমরা পাই নাকি। ধরো প্রথমটার ক্ষেত্রে যখন
দুই দিকে যাচ্ছিল, এদিকে একটা এদিকে একটা, তখন তাদের মধ্যবর্তী কোণ কত ছিল? 180 ডিগ্রি। তাহলে আর এই সূত্রতে যদি আমরা 180 ডিগ্রি বসাই তাহলে কি পাচ্ছি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ 180 ডিগ্রি। তখন কত আসতেছে দেখো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2PQ, কারণ কজ 180 ডিগ্রির মান কত? ওকে, এখন দেখো এই সূত্রটা আমাদের কি চলে যাচ্ছে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2AB, তাহলে সূত্র কি হয়ে যাবে? এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে কি রুট আর স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে আসতেছে কিন্তু পি মাইনাস কিউ। অর্থাৎ আমরা কিন্তু পেয়ে গেছি, যদি আমাদের কোণ 180 ডিগ্রি হয় তখন আমাদের লব্ধির মান হয় পি মাইনাস কিউ। আবার একইভাবে আমাদের যখন দুইটা দিক একই ছিল তখন আমাদের লব্ধির মান কিন্তু পি প্লাস কিউ ছিল। এখন দেখি পি প্লাস কিউ হয় নাকি। আমাদের সূত্র আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। এখন আমাদের আলফার মান কত হবে বলো? যদি দুইটা জিনিস একই ডিরেকশনে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। তাহলে পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ 0 ডিগ্রি। এখান থেকে পাচ্ছি কজ 0 ডিগ্রির মান কত বলো তো সবাই? 1। তাহলে চলে আসতেছে আমাদের কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ। এখন দেখো তো এটা কোন সূত্র যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB। তাহলে আমাদের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার। সেমভাবে স্কোয়ার আর রুট কাটা যাচ্ছে, তাহলে আসতেছে পি প্লাস কিউ। অর্থাৎ আমরা বুঝে গেছি যে আমাদের সূত্র ঠিক আছে। এখন আমরা যখন 180 ডিগ্রি বসাইলাম তখন আসলো পি মাইনাস কিউ, যখন 0 ডিগ্রি বসাইলাম তখন আসলো পি প্লাস কিউ। ওকে, তাহলে আমরা মোটামুটি লব্ধির একটা কনসেপ্ট পাইছি। লব্ধি জিনিসটা কি? লব্ধি জিনিসটা একটু আগে বসলাম দড়ি দিয়ে, তুমি আরেকটা বাসায় এক্সপেরিমেন্ট করতে পারো। সেটা হচ্ছে যে তুমি এদিক দিয়ে একটা কলম দিয়ে দাগ দিতে চাবা আর আরেকটা কলম দিয়ে উপরে ধাক্কা দিবা, তখন দেখবা যে এটা ঠিক মাঝ বরাবর দিয়ে একটা লাইন তৈরি হয়ে গেছে। এক্সপেরিমেন্টটা করে অবশ্যই জানাবা। এখন আমরা ধরি যদি আমাদের আলফা ইন্টু ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে কী হবে বলতো? আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত? 0। তাহলে আসতেছে কি? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে 90 যখন ডিগ্রি হবে কোণ, তখন আমাদের সূত্র হয়ে যাবে আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে মোটামুটি লব্ধির একটা বেসিক হলেও কিছুটা বোঝা গেছে আই থিঙ্ক। তো এখন আসো আমরা উপাংশ নিয়ে কথা বলি। উপাংশ কি বা লম্ব উপাংশ কি? মনে করো আমার এই জিনিসটা আছে একটা ভেক্টর, ভেক্টরটার মান হচ্ছে 10 নিউটন। আমি চাইলেই এই ভেক্টরটাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারি। লম্ব উপাংশ হচ্ছে এই দিকে একটা যাবে, এই যে দিকে একটা যাচ্ছে, আবার এই দিকে সোজা বরাবর একটা যাচ্ছে। এই দুইটাকে যোগ করলে মাঝখানেরটা সমান হবে, আবার মাঝখানেরটাকে ভেঙে দুইটা ভাবে লেখা যায়। এখন কথা হচ্ছে যে এইগুলার মান কিভাবে বের করব? আচ্ছা, মান কিভাবে বের করব একটু বুঝি। ধরি আমি এই যে এটার মান বের করব, আরেকটা হচ্ছে এটার মান বের করব। আচ্ছা, এটা নাম দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। আর মধ্যবর্তী কোণ কত ছিল আমাদের? একটু আগে বলে নিয়েছিলাম আলফা। তাহলে এটা কত? আলফা। এটা হচ্ছে আমাদের আর ওয়াই, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আর এক্স। এখন দেখো ত্রিভুজ এবিসিতে যদি আমরা বসাই কজ আলফা তাহলে কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমাদের? ভূমি হচ্ছে আর এক্স, সরি উপরে হবে আর এক্স, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের আর। তাহলে আর এক্স ইকুয়াল টু কী লিখতে পারি আমরা? আর ইন্টু কজ আলফা। ঠিক আছে, এটা পেয়ে গেছি। কার নিচে জিনিসটা আছে এটার মান। এখন আমাদের লাগবে উপরে জিনিসটা আছে এটার মান।
তাহলে দেখো সেমভাবে একই ত্রিভুজের ক্ষেত্রে এবিসিতে যদি সাইন আলফা বসাই, সাইন আলফা বসালে আসতেছে হচ্ছে কি আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আমাদের আর ওয়াই, আর অতিভুজ হচ্ছে আর। সুতরাং আর ওয়াই ইজ ইকুয়াল টু আর ইন্টু সাইন আলফা। এখান থেকে আমরা উপাংশের মান পেয়ে গেছি, অর্থাৎ এটার মান হবে আর কজ আলফা, আর এটার মান হবে আর সাইন আলফা। ভেরি গুড। এখন দেখো এত কিছু সূত্র অ্যাপ্লাই করে আমরা এই মান বের করছি, সবসময় তো পরীক্ষার সময় মনে রাখা সম্ভব না। এই জন্য মনে রাখবা কোনটা যার সাথে করছে সে সব সময় কজ হবে। কিভাবে কজ হবে একটু দেখাই। আমার এই ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কি ছিল, এই জায়গাটা আমার কি ছিল, কোণ উৎপন্ন করছে কার সাথে, আর এক্স এর সাথে। এই জন্য আর এক্স হবে কজ আলফা, আর কজ আলফা। কিন্তু আর ওয়াই এর সাথে কিন্তু কোণ উৎপন্ন করে নাই, তখন হয়ে গেছে আর সাইন আলফা। একইভাবে যদি আমি এভাবে দেখাই, ধরো এটা আমাদের আর ছিল, এটার সাথে এবার কোণ উৎপন্ন করছে আলফা, তাহলে এটার আর এটার মান কি হবে? তখন কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া যায় এটার মান হবে আর সাইন আলফা। কারণ কি, কারণ এটার সাথে কিন্তু কোণ উৎপন্ন করে নাই, আর এটার সাথে কোণ উৎপন্ন করছে, এই জন্য এটার নাম হবে আর কজ আলফা। দেখেই বলে দেওয়া যাচ্ছে, বুঝতে পারছো? তো এইভাবে আসলে আমরা লম্ব উপাংশ নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। এই লম্ব উপাংশ এখন আমাদের কাজে লাগবে আমাদের নদী নৌকার ম্যাথে। তো নদী নৌকার ম্যাথে চলে আসো। নদী নৌকার ম্যাথে চলে আসলে ধরে নিই এইটা আমাদের একটা নদীর পার, এইটা আমাদের আর একটা নদীর পার। এখানে আমাদের লিখে দিই নৌকার বেগ ভি, নদীর বেগ ইউ, বা স্রোতের বেগ বলতে পারো, একই কথা। স্রোতের বেগটাই লিখি ভালো হয়, স্রোতের বেগ ইউ। আর হলো এইখান থেকে একটু দূরত্ব, এটাকে ডি বলতেছি, অর্থাৎ নদীর প্রস্থ। নদীর প্রস্থ হচ্ছে আমাদের ডি। ওকে, এখন এখানে দুইটা জিনিস আছে, একটা হলো সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব, আর এটা হলো সর্বনিম্ন সময়। আগে আমরা সর্বনিম্ন দূরত্ব নিয়ে আলোচনা করি। দেখো আমার এখানে একটা নৌকা আছে, কি কালার দিই, এই কালারই থাকুক। ওকে, এই নৌকা আছে, এই নৌকা আমার সর্বনিম্ন দূরত্বে যদি পৌঁছাতে চায় তাহলে ঠিক কি অপোজিট বরাবর যাইতে হবে না, তার মানে এইখানে পৌঁছাইতে চায়। এখন নদীর বেগ, স্রোতের বেগ কিন্তু কাজ করতেছে এদিকে ইউ। এখন আমি যদি এ বরাবর এটাকে নৌকাকে চালনা করতে চাই, এই স্রোতটা আমাকে যে ডান দিকে ধাক্কা দিতেছে, এই ধাক্কা দেওয়ার জন্য, এই যে এদিকে যে ধাক্কা দিতেছে, এই ধাক্কা দেওয়ার জন্য কি হবে বলো তো? ধাক্কা দেওয়ার জন্য কিন্তু এই যে ধাক্কা দিতেছে, এই জন্য কিন্তু আমি আর এ বরাবর যাইতে পারবো না, ঠিক তাই না? এ বরাবর কিন্তু যাইতে পারবো না, এই বেঁকা চলে আসবো, তখন কিন্তু আর এই সোজা পৌঁছাইতে পারবো না। এই জন্য নৌকাটাকে আমাকে এমনভাবে চালাইতে হবে যাতে আমি এই পাশে পৌঁছাইতে পারি। তো আমি যদি এই দিকে নৌকা চালাই, তাহলে ও আবার এইদিকে ধাক্কা দিতেছে, তাহলে কিন্তু এই দিকে পৌঁছায় যাবো, তাই না? তাহলে আমরা এই বরাবর নৌকাটাকে চালনা করলাম। এই যে এটা হচ্ছে আমাদের ভি নৌকার বেগ, আর এটা হচ্ছে আমাদের ইউ। তাহলে এইটার মধ্যবর্তী কোণ আমি দিলাম হলো আলফা। ভেরি গুড, আলফা দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে যে দেখো উপাংশের কথাটায় চলে আসি। আমাদের এই ভি বেগটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো, একটা হচ্ছে আমরা এদিকে নিব, আর একটা হচ্ছে আমরা এদিকে নিব। এই পুরোটা যদি আলফা হয় তাহলে এতটুকু কত, 180 মাইনাস আলফা, কারণ পুরোটা হলো 180 ডিগ্রি, 180 মাইনাস আলফা। তাহলে এখন আমরা কি জানি, যার সাথে কোণ তার কস, যার সাথে কোণ না তার সাইন। তাহলে এটার মান হবে কত, ভি, যেহেতু কোণ উৎপন্ন করছে কস, 180 মাইনাস আলফা। আর এটার মান কত হয়ে যাবে তাহলে, ভি সাইন 180 মাইনাস আলফা। ওকে, ভেরি গুড। এখন দেখো আমাদের তো জানতে হবে যে কত কোণে নৌকায় চালনা করলে আসলে আমরা সর্বনিম্ন বা ঠিক অপোজিটে পৌঁছাতে পারবো। দেখো এই সরলরেখার মধ্যে এই ভি
ভি কজ 180 মাইনাস আলফা, আর ইউ কিন্তু পরস্পর বিপরীত দিকে। তাহলে কি আমরা বলতে পারি না যে ভি কজ 180 মাইনাস আলফা ইকুয়াল টু ইউ। ভি কজ 100 মাইনাস 80 মাইনাস আলফাকে কী লেখা যায়? মাইনাস ভি কজ আলফা ইকুয়াল টু ইউ। তাহলে লেখা যায় সুতরাং ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। সুতরাং কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখান থেকে কিন্তু আমরা কজের আলফার মানটা পেয়ে গেছি, অর্থাৎ কত কোণে নৌকাটা চালনা করলে ঠিক অপোজিটে বা সর্বনিম্ন দূরত্বে আমি পৌঁছাইতে পারবো। এখন আসি কত সময় লাগবে আসলে আমার এখানে যাইতে। আচ্ছা, এই ধরনের ম্যাথে সবসময় রাখবা ভি কিন্তু অবশ্যই বড় হইতে হবে ইউর চেয়ে, কারণ তোমার নৌকার বেগ যদি স্রোতের বেগের চেয়ে বড়ই না হয় তাহলে তো ওই পারে পৌঁছাবেই না ভাইয়া, তাই না? আচ্ছা, এই ম্যাথে আরেকটা কথা আছে, এখানে কোনো ত্বরণ নাই, সুতরাং এখানে আমাদের এস ইকুয়াল টু ভিটি ওই সূত্র চলে যাবে। তাহলে এখানে আমরা এস মানে কি দূরত্বটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করছি, তাহলে এস ইকুয়াল টু ভিটির জায়গায় লিখতে পারি ডি ইকুয়াল টু ভিটি। এখন এখানে ভি কোনটা? ভি তো সেই ভিটাই হবে যেটা আমাকে নদীর অপোজিটে যেতে হেল্প করতেছে, ওটার মান কত? ভি সাইন 180 মাইনাস আলফা। তাহলে আমি লিখতে পারি ভি সাইন 180 মাইনাস আলফা ইন্টু টি। আচ্ছা, ভি সাইন 180 মাইনাস আলফা কত হবে? ভি সাইন আলফা ইন্টু টি ইকুয়াল টু ডি। সুতরাং টি ইকুয়াল টু আসতেছে, সময় ইকুয়াল টু আসতেছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটাই আমাদের সেই সময়, যে সময়টা লাগবে ঠিক অপোজিটে পৌঁছাইতে আমাদের, বা সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে আমাদের যে সময়টা লাগবে। ওকে ভাইয়া, তাহলে আমরা পেয়ে গেছি কত কোণে চলাইলে নৌকাটা ঠিক অপোজিটে বা সর্বনিম্ন দূরত্বে পৌঁছাবে, আবার কত সময় লাগবে ওটাও পেয়ে গেছি। এবার লাস্ট একটা টপিক আছে, লাস্ট টপিক, সেটা হচ্ছে যে সর্বনিম্ন সময়। অর্থাৎ আমি আগের বার করছি কি কম সময় নিয়ে আমি চিন্তা করিনি, আমি চিন্তা করছি আমি ঠিক এই পার থেকে ওই পারে পৌঁছাবো, আমি ঠিক এই পার থেকে ঠিক এই পারে পৌঁছাবো, তাহলে আমার সময় কত লাগবে। বাট এবার আমি চিন্তা করছি আমার ম্যাটার করে না যে আমি এই পার থেকে ওই পারে ঠিক ওই বরাবর পৌঁছাবো, ওইটা আমার ম্যাটার করতেছে না। আমার ম্যাটার করছে আমি তাড়াতাড়ি যাবো, কেমনে ফাস্ট আমি যেতে পারি। আচ্ছা, তাহলে ধরো এই যে এইটা আমাদের সেম আগের ডি। আচ্ছা, আমি নৌকাটা এখানে চালাইলাম। আচ্ছা, এই নৌকাটা দিলাম ভি, এটা হচ্ছে আমাদের আলফা। সেমভাবে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, আগের মতো ভাগ করলে কি আসতেছে আমাদের এখানে এই একটা আসবে, ওয়েট, এই একটা আসবে আর এইখানে একটা আসবে। যেহেতু এটার সাথে কোণ উৎপন্ন করছে তাহলে এটা হবে ভি কজ আলফা, আর এটা কোণ উৎপন্ন করে না তাহলে ভি সাইন আলফা। ওকে ভাইয়া, এখন দেখো আমরা একটু আগে সূত্র কি শিখছিলাম? টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ওর জন্য কিন্তু সেমই আসতেছে, দেখো আমরা এই বরাবর যাবো, যেহেতু সুতরাং এই বেগটা নিয়ে কাজ করব, এই বেগটাই নিছি, আর টি হতো মিনিমাম, নিচে লিখে দিই ছোটো করে, নাহলে কনফিউজ হয়ে যাবে দুইটার মধ্যে। এটা হচ্ছে টি মিনিমাম। এখন দেখো আমাদের এই সূত্রটা একটু মডিফিকেশন করা লাগবে। কেমনে মডিফিকেশন করা লাগবে? দেখো, আমরা যদি টিকে কমাইতে চাই, তাহলে কি আমাদের ডিকে কমাইতে হবে আর নিচেরটাকে বাড়াইতে হবে। এখন নদীর প্রস্থ তো ফিক্স থাকে, ওইটাকে তো আর কমানো যাবে না, সুতরাং উপরটা নিয়ে আমাদের কাজ করা যাবে না, আমাদের কাজ করতে হবে নিচেরটা নিয়ে, নিচেরটাকে আমাদের বাড়াই ফেলতে হবে। এখন ভি সাইন আলফাকে বাড়াবো কেমনে? বেগও তো সেম আছে, তাহলে শুধুমাত্র লাস্ট একটা অপশন থেকে আমরা আলফাকে যদি বাড়াই, মানে সাইন আলফার মানটাকে যদি ম্যাক্সিমাম করে ফেলি, তাহলে সাইন আলফার মান কীভাবে ম্যাক্সিমাম করতে পারি? কত ডিগ্রির জন্য আসলে সাইন আলফার মান হায়েস্ট হয় বা 1 হয়? ওটা হলো 90 ডিগ্রির জন্য। তাহলে ওইখানে চলে আসে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি এখানে বসাই, তাহলে আসতেছে আমাদের ডি ডিভাইড বাই ভি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু ডি বাই ভি ইকুয়াল টু টি মিনিমাম। এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়। কম টাইমের মধ্যে যদি আমি পৌঁছাতে চাই তাহলে আমার এই সূত্র, আর যদি ঠিক অপোজিটে পৌঁছাতে চাই তখন যে আমার টি সূত্র, তখন হচ্ছে টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তো তোমাদের জন্য মোটামুটি আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের জন্য কিছু ছোটোখাটো টিপস থাকবে, সেটা হচ্ছে যে এখনই খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই।
খুব সুন্দর মতো বুঝে বুঝে টপিকগুলো আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে আগাও, প্যানিক করার দরকার নেই। সবচেয়ে মেইন বিষয়টা কি জানো, আমাদের এসএসসি থেকে ইন্টারে যখন আমরা আসি তখন আসলে আমাদের কাছে সব কিছু নতুন লাগে, তো মনে হয় যে হ্যাঁ আমি কীভাবে কী করবো। বাট ট্রাস্ট মি, তুমি যদি স্টেডিভাবে একদম সুন্দরভাবে আস্তে আস্তে আগাইতে থাকো, আশা করা যায় খুব ইনশাল্লাহ খুব সুন্দর মতো সিলেবাস শেষ করতে পারবা। তাড়াহুড়া করে প্রথম দিকে ভয়ের কিছু নাই। আর যদিও আমাদের কলেজগুলোতে খুব শীঘ্রই একটা পরীক্ষা টরীক্ষা নিয়ে নেওয়া হয়, একটা ভয় ক্রিয়েট করে দেওয়া হয়, বাট আমি বলবো যে সিলেবাস, শুধুমাত্র সিলেবাসে ফোকাস না করে নিজের ইমপ্রুভমেন্টও ফোকাস করো। আর আমার কথা যদি বলি, আমি তোমাদের জন্য এইচএসসি 27 ব্যাচের জন্য অনলাইন একটা কোর্স লঞ্চ করার প্ল্যান করতেছি, অনলাইন কোর্স। সেখানে মেনলি তোমাদের জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টে আমি অনলাইনে এভাবেই ক্লাস নিব। আমি সাধারণত এভাবেই ক্লাস নিয়ে থাকি, আমার স্টুডেন্টগুলোদেরকে পড়াই। আমি বিগত অনেক বছর ধরে এইচএসসি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। তো তোমরা যদি কেউ চাও যে আমার সাথে যোগাযোগ করতে, আমার সাথে পড়াশোনা করতে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফেসবুক আইডি আছে, আমার ফেসবুক আইডিটা আমি লিখে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে যে আশিক বিন হাফিজ, সার্চ করলেই পেয়ে যাবা। এই নামে সার্চ করলে আমাকে পেয়ে যাবা। তো আমার সাথে ইনবক্সে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করতে পারো। ইনশাআল্লাহ আশা করি তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আশা করি ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে, কিছু হইলেও কিছু শিখতে পারছো। আর যদি নাও শিখতে পারো তাও আশা করি ইনশাআল্লাহ খুব সুন শিখে যাবা। তো সবার জন্য দোয়া রইল, সবাই অনেক বেশি ভালো থাকো। আর প্যানিক খাওয়ার কোনো কারণ নেই। বেস্ট অফ লাক ভাইয়া, আল্লাহ হাফেজ।